আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ট্রাম্পকে খুশি করতে আমেরিকা যাচ্ছেন সেনাপ্রধান। তারেক রহমানের মাস্টার প্ল্যান কি? দর্শক, আপনাদের একটু জিজ্ঞেস করতে হয়, কেমন আছেন আপনারা? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 2024-এর নির্বাচনের আগে কোনো এক জনসভায় এমন টোনে সুরে বলেছিলেন যে কেমন আছেন আপনারা। আজকে এই মুহূর্তে এসেও আপনাদের জিজ্ঞেস করতে হয়, কেমন আছেন আপনারা? আওয়ামী লীগ পতন, 1.5 বছরের ইউনূস শাসন, একটা বিতর্কিত নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি সরকার ক্ষমতার মসনদে কোনো চেঞ্জ কি, কোনো পরিবর্তন কি খুঁজে পাচ্ছেন? ধরুন, এই যে সেনাবাহিনী মোতায়েন হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, ইউনূস সরকারের পুরোটা সময় ছিল। এখন একটা নির্বাচিত সরকার এসছে, 1.5 মাস হয়ে গেছে। ইন এইড টু সিভিল পাওয়ারের অধীনে ওই যে আওয়ামী লীগ সরকার 2024-এর জুলাই মাসে মোতায়েন করেছিল সেনাবাহিনী কি এখনো মাঠ থেকে ওঠেনি। কবে উঠবে কেউ বলতে পারে না। অন্যদিকে যে এই যে আমরা ইউনূস সরকারের সময় শুনতাম যে অনেক সিদ্ধান্ত মার্কিন দূতাবাস থেকে আসছে, এখনো কি সেই পরিবর্তন কি খুব একটা হয়েছে? নির্বাচনে কিছু পরিবর্তন হয়েছে, বিশেষ করে নির্বাচনে মার্কিন দূতাবাস বলুন, মার্কিনিরা বলুন, কিংবা পুরো পশ্চিমা সমাজ, সেটা ইউরোপিয়ানরা বলুন, সবার একটা যেটা বোঝা যাচ্ছিল যে বাংলাদেশের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী জামাতকে ক্ষমতায় বসাবে। কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয়নি, কারণ এখানে আমাদের স্থানীয় ভূ রাজনীতি আছে। আমাদের এবং আশপাশের দেশের, বিশেষ করে ভারত, এখানে একটা বড় ভূমিকা পালন করেছে। আমরা বিভিন্ন সময় বলেছি যে মার্কিনীদের বা পশ্চিমাদের সেই চাওয়াটা বাস্তবায়ন হয়নি। তবে নির্বাচন পরবর্তী সময়ে এখন পর্যন্ত এখানে ভারতীয় প্রভাব, নির্বাচনে যেমন ভারতীয় প্রভাবটার জয় হয়েছে, এখন পর্যন্ত ভারতীয় প্রভাবটা আছে, কিন্তু তারপরেও কিন্তু আছে যে মার্কিনীরা পুরোপুরি কি সরে গেছে? এখনো কি মার্কিন দূতাবাস থেকে সিদ্ধান্ত আসবে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সিদ্ধান্ত আসবে, বা নানা ক্ষেত্রে প্রভাব বলয়টা বজায় থাকবে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু বড় করে দেখা দিচ্ছে। আর এরই মধ্যে পশ্চিম এশিয়া এবং মধ্যপ্রাচ্য, ইরানকে কেন্দ্র করে সারা পৃথিবী একটা টালমাটাল অবস্থা। আর এর মধ্যে খবর হলো, ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল একটা খবর দিচ্ছে। দ্য ওয়াল পশ্চিমবঙ্গের একটা বাংলা গণমাধ্যম। বাংলাদেশ নিয়ে তারা খুব বেশি খোঁজ খবর রাখে, বাংলাদেশ নিয়ে অনেক বেশি তারা খবর করে। তারা একটি খবর দিচ্ছে যে এই সব পরিস্থিতির মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সেনাবাহিনী বা ক্যান্টনমেন্টের কিন্তু বাংলাদেশের উপরে একটা খুব বড় প্রভাব ছিল। আপনি কি মনে করছেন প্রভাবটা এখন কমে গেছে নির্বাচন হওয়ার সাথে সাথে? না, এখনো পর্যন্ত আপনাকে যতক্ষণ পর্যন্ত সেনা হেফাজতে রেখেছে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনীর একটা প্রভাব আছে, এখনো আছে। সেই হিসেবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও কিন্তু বর্তমান সরকার, হ্যাঁ, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে একটা নির্বাচনের মাধ্যমে তথাকথিত একটা গণতান্ত্রিক সরকার এসছে। অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে কিভাবে গণতন্ত্র হয় সেটা আমি জানি না, কিন্তু একটা নির্বাচন হয়েছে, দেখতে পাচ্ছেন যে সরকার এসছে। কিন্তু না, সেনাবাহিনীর প্রভাবটা কিন্তু এখনো পর্যন্ত আছে এই সরকারের উপরে। আর এর মধ্যে সেনাপ্রধান যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে। আগামীকাল রোববার 5 দিনের সফরে আমেরিকা যাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু কেন এই সফরের নেপথ্যে কি কেবল সামরিক সৌজন্য বিনিময়, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক ও সামরিক কৌশল? বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ বার্তাকে ঘিরে এখন চলছে জোর আলোচনা। প্রধানমন্ত্রী তারেক রহমান কি তবে ট্রাম্পকে খুশি করার জন্য বড় কোনো চাল চালছেন? জেনারেল ওয়াকারুজ্জামান এর আগেও অন্তর্বর্তী সরকারের সময় 5 দিনের জন্য আমেরিকা সফরে গিয়েছিলেন। এবারও তিনি 5 দিনের সফরে যাচ্ছেন, এবং এবারের সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন তাৎপর্যপূর্ণ? দেখুন,
বর্তমান বিশ্ব রাজনীতি এখন টালমাটাল। ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের একতরফা হামলার আজ 1 মাস পূর্ণ হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, শান্তি চুক্তি না মানলে ইরানকে চরম পরিস্থিতির মুখোমুখি হতে হবে। গত 1 মাস ধরে আরব দুনিয়া উত্তপ্ত। ঠিক এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের সেনাপ্রধানের ওয়াশিংটন সফর বিশ্ব রাজনীতির বিশ্লেষকদের নজর কেড়েছে। আমেরিকা কি বাংলাদেশকে তাদের কোনো কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায়, নাকি এর পেছনে কেবলই অস্ত্র বাণিজ্য? গত বৃহস্পতিবার 56তম স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের পর 3 বাহিনীর প্রধানের সঙ্গে এক বিশেষ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানের এক পর্যায়ে 3 বাহিনীর প্রধানের সাথে বৈঠকে বসেন দ্য ওয়াল এটি বলছে, এবং তাছাড়া আমরা 3 বাহিনী প্রধান বা সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তখনই আমরা তারেক রহমানের একটা কথোপকথন শুনেছি। আমিও সশস্ত্র বাহিনী ফ্যামিলির সন্তান। জি স্যার। আমি যেটা মনে করি আমাদের সকলের দায়িত্ব, যাদের কাছে আমাদের দায়িত্ব আছে, এই সশস্ত্র বাহিনীকে আমরা আরো শক্তিশালী করতে চাই এবং সশস্ত্র বাহিনী যে কারণে গঠিত হয়ে থাকে যে কোনো দেশে, আমরা সেটিকে ভালো থাকবেন সবাই, এবং আমরা যেন সকলে দেশের জন্য কাজ করি। Sir, thanks for the appreciation, sir. I'll communicate, inshallah. থ্যাংক ইউ। ভালো থাকবেন। Assalamu সেখানে তিনি সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার পরিকল্পনার কথা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কথোপকথনে স্পষ্ট করে বলেছেন তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চান। তিনি আবেগপূর্ণভাবে একটি প্রসঙ্গ সামনে এনেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে তার বাবা প্রয়াত জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার এবং পরবর্তীকালে সেনাপ্রধান ও রাষ্ট্রপতি। তারেক রহমানের ভাষায়, আমি সেনা পরিবারের সন্তান, আমি জানি সেনাবাহিনীর গুরুত্ব কতটা। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি একটি বার্তা দিয়েছেন যে তার সরকারের অগ্রাধিকার হবে সেনাবাহিনীকে আধুনিক সরঞ্জাম ও অত্যাধুনিক মরণাস্ত্র দিয়ে বিশ্বমানের করে তোলা। আর এই লক্ষ্য পূরণেই সেনাপ্রধানের এই আমেরিকা সফর কি? এবার আসা যাক সবচেয়ে আলোচিত বিষয়ে। ডোনাল্ড ট্রাম্প যখন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠান নির্বাচিত হবার পর, সেখানে একটি বিশেষ পয়েন্ট ছিল। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছিলেন যদি বাংলাদেশের নতুন সরকার আমেরিকার কাছ থেকে অস্ত্র কেনে তবে তিনি অত্যন্ত খুশি হবেন। রাজনীতিতে গিভ অ্যান্ড টেক বা আদান প্রদান খুবই স্বাভাবিক। মনে করা হচ্ছে ট্রাম্পের এই ইচ্ছাকে সম্মান জানাতে এবং আমেরিকার সঙ্গে সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যেতেই এই অস্ত্র কেনার আলোচনা। ট্রাম্পের মন জয় করতে তারেক রহমান সেনাপ্রধানকে সরাসরি আলোচনার টেবিলে পাঠাচ্ছেন কি? গত বছরও সেনাপ্রধান সেখানে গিয়েছিলেন, কিন্তু এবারের সফরে আলোচনার মূল বিষয়বস্তু হবে অস্ত্র ক্রয়, আধুনিক ট্যাঙ্ক, মিসাইল সিস্টেম কিংবা ড্রোন প্রযুক্তি। আমেরিকা থেকে কি কি আনতে যাচ্ছে বাংলাদেশ? এটি কেবল সামরিক শক্তি বৃদ্ধি, নাকি ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক মিত্রতা নিশ্চিত করা? দর্শক, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনীর আধুনিকায়ন সময়ের দাবি, কিন্তু যখন খোদ মার্কিন প্রেসিডেন্ট অস্ত্র কেনার বিষয়ে আগ্রহ দেখান তখন বিষয়টি আর কেবল সামরিক থাকে না, সেটি হয়ে ওঠে গভীর রাজনৈতিক। তারেক রহমান অত্যন্ত সুকৌশলে একদিকে যেমন বাবার উত্তরাধিকার টেনে সেনাবাহিনীর আবেগ জয় করছেন, অন্যদিকে ট্রাম্পের অস্ত্র কেনার আবদার রক্ষা করে আন্তর্জাতিক সমর্থনও সুসংহত করতে চাইছেন। সেনাপ্রধানের এই 5 দিনের সফরে হয়তো আমরা বড় কোনো চুক্তির খবর পাবো। বাংলাদেশ কি তবে রাশিয়ার বলয় থেকে বেরিয়ে পুরোপুরি মার্কিন সামরিক বলয়ে ঢুকে যাচ্ছে? এর ফলে প্রতিবেশী দেশগুলোর সাথেই বা সম্পর্কের সমীকরণ কেমন হবে? দর্শক, আপনাদের কি মনে হয় আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র কেনা কি বাংলাদেশের অর্থনীতির জন্য সঠিক সিদ্ধান্ত হবে, নাকি এটি কেবলই ট্রাম্পকে খুশি করার একটি রাজনৈতিক কৌশল? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সম্মানিত দর্শক, আমেরিকা যাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান, অস্ত্র কিনে ট্রাম্পকে খুশি করতে চান তারেক।
এটি একটি শিরোনাম, একটি বাংলা গণমাধ্যমের শিরোনাম সংবাদের। আবার একটি ইংরেজি পত্রিকায়ও দেখলাম ঠিক একই বিষয়ে একটি রিপোর্ট, শিরোনাম হচ্ছে বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান set to embark on 5-day US visit starting March 29, আজকে 28, কালকে 29। দুটো রিপোর্টেরই কন্টেন্ট ভেতরে যা আছে তা প্রায় এক। জেনারেল ওয়াকার যুক্তরাষ্ট্র যাচ্ছেন 5 দিনের সফরে। এই সফরের মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনা, যার মূল লক্ষ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করা। 2024 জুনে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি জেনারেল ওয়াকারের দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্র সফর। তার প্রথম সফরটি হয়েছিল 2024 অক্টোবরে, 5 আগস্টের পরে, ইউনূসের ক্ষমতা গ্রহণের প্রায় 3 মাস পর। 2025 সালের মে মাসেও জেনারেল ওয়াকারের আবার যুক্তরাষ্ট্রের হাওয়াই যাওয়ার কথা ছিল, কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরীণ এবং সরকারি কোন্দলের কারণে তখন সম্ভব হয়নি। তখন এই ইস্যুর কারণে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ইকুয়েশনটিও তখন আলোচনায় এসেছিল। আপনারা জানেন জেনারেল ওয়াকার বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, একজন সেনাপ্রধান হওয়া সত্ত্বেও। তাই তার মার্কিন সফরটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটিকে খুব সহজভাবে দেখবার উপায় নেই। আমরা জানি এর আগে তিনি যখন সফর করেছিলেন সেই সফরে তিনি মার্কিন সামরিক এবং জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সেখানে তিনি শান্তিরক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক সক্ষমতা বাংলাদেশের এসব বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন। তো সবকিছু যদি আপনি দেখেন আপনার মনে হবে এবার যে তিনি যাচ্ছেন এটিও একটি স্বাভাবিক সামরিক সফর, কিন্তু আসলে ভেতরের গল্পটা বোধহয় এতটা সহজ নয়। আপনারা এই 2-3 দিন আগের কথা, স্বাধীনতা এবং জাতীয় দিবসের দিন সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করতে চান। তিনি বলেছেন তিনি সেনা পরিবারের সন্তান, যথাযথ গুরুত্ব অনুধাবন করেই সেনাবাহিনীকে অত্যাধুনিক সরঞ্জাম এবং অস্ত্র সামগ্রী দিয়ে তিনি শক্তিশালী করে তুলতে চান। খুবই উত্তম চিন্তা। তবে তার এই চিন্তার সঙ্গে জেনারেল ওয়াকারের যুক্তরাষ্ট্র সফরের যোগসূত্র রয়েছে, এটি মানতেই হবে। আবার আমি এটিও বলছি যে এতে দোষের কিছু নেই, বাংলাদেশ অস্ত্র কিনতেই পারে, কেনাই উচিত। তাহলে এটি নিয়ে আসলে কথা বলছি কেন? বলছি এই কারণে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠিতে তিনি এ সংক্রান্ত বেশ কিছু কথা বলেছেন স্পষ্ট করে। সেখানে তিনি লিখেছেন, আশা করি কোট আনকোট, ব্যবসা ক্ষেত্রে বর্তমান গতি বজায় রাখতে আপনি আমাকে সাহায্য করবেন। বর্তমান গতি ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে আমেরিকা যে সুযোগ সুবিধাগুলো ব্যবসায়িক পেয়েছে, যে প্রতিশ্রুতিগুলো পেয়েছে, সেগুলোকে কার্যকর করার কথাই তিনি হয়তো বুঝিয়েছেন। ট্রাম্প লিখেছেন, আশা করি রুটিন প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করতে আপনি সঠিক সিদ্ধান্ত এবং পদক্ষেপ গ্রহণ করবেন। এটি নিয়ে গতকালকে আমরা যে একটি কন্টেন্ট করেছি সেখানে বলেছি যে জিসোমিয়া এবং এসিএসএ এই প্রতিরক্ষা চুক্তিটি খুব প্রয়োজন, খুব চাপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটির কথা ডোনাল্ড ট্রাম্পও মনে করিয়ে দিলেন এবং বললেন এর ফলে এই চুক্তি দুটি করলে আপনার দেশের বাংলাদেশের, তিনি তারেক রহমানকে লিখছেন, সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী আমেরিকার তৈরি বিশ্বসেরা এবং উন্নত মানের সরঞ্জাম ব্যবহার করতে পারবে। আমাদের দেশের অস্ত্র কেনা, অস্ত্র ব্যবহার আমরা চীন থেকে কিনি, তুরস্ক থেকে কিনি, আরো কোথাও বিভিন্ন জায়গা থেকে কেনা হয়। এটি নিয়ে আসলে এক ধরনের অন্য রাজনীতি আছে, অন্য সমীকরণ আছে, সামরিক সক্ষমতার বিষয় আছে। সেই তাত্ত্বিক আলোচনায় বা সেই টেকনিক্যাল আলোচনায় গেলাম না। এখন তিনি বলছেন যুক্তরাষ্ট্রের এটি কিনলে, অস্ত্র কিনলে, সামরিক সরঞ্জাম কিনলে বাংলাদেশের এই লাভ হবে বাংলাদেশ সেনাবাহিনীর। মার্কিন প্রেসিডেন্ট ওই চিঠিতে স্পষ্ট করে বলেছেন তিনি খুশি হবেন বাংলাদেশের নতুন সরকার আমেরিকার অস্ত্র কিনলে। প্রশ্ন হলো এই বার্তার পরে কি নড়েচড়ে বসলো ঢাকা, নাকি পূর্বের সমঝোতা অনুযায়ী চলছে সব? পূর্বের সমঝোতা আমি বলবো 18 মাসের কথা,
ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে যে পরিকল্পনা, যে ছক নিয়ে তারা গিয়েছিল, সেই অনুযায়ী সবকিছু চলছে কিনা এটি আসলে ভেবে দেখা দরকার। অনেক বিশ্লেষক মনে করছেন বাংলাদেশ এখন এমন এক অবস্থানে যেখানে আঞ্চলিক এবং আঞ্চলিক ভূরাজনীতি এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারসাম্য রক্ষা করাই আসলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেন? কারণ একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলো, চীন আছে, ভারত আছে, পাকিস্তান আছে, এমনকি তুরস্ক, রাশিয়া, এসব নামও বিবেচনায় আসতে পারে। এই অবস্থায় যখন নবীন সরকারটি মানে তারেক রহমানের সরকারটি খুব বেশি দিন তো হয়নি, এখনো তারা ঠিকমতো গুছিয়ে উঠতে পারেনি, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। এই সরকার এখনো অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নানান চ্যালেঞ্জের মুখে রয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি যেটাকে আরো ঘনীভূত করেছে। এমন সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী অস্ত্র চুক্তি শুধু সামরিক সিদ্ধান্ত নয়, এটি হয়ে উঠতে পারে একটি গুরুত্বপূর্ণ এবং এটিকে বলা হয় সেন্সিটিভ রাজনৈতিক বার্তা, যার প্রভাব বাংলাদেশকে মোকাবিলা করেই সামনের দিনগুলোতে পথে এগোতে হবে। তাই প্রশ্নটা হচ্ছে এরকম যে কেন এই সময় জেনারেল ওয়াকারের যুক্তরাষ্ট্র সফর? ওই যে আগে বললাম, এই সফরের পেছনে অন্তর্বর্তী সরকারের ছক কাজ করছে কিনা, তাদের প্রতিশ্রুতি মেনে চলতে হচ্ছে কিনা, এবং সেই সরকারের, ইউনূস সরকারের প্রভাব এখনো সক্রিয় আছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু আসছে। গত প্রায় 2 বছরে 18 মাসের কিছু বেশি সময় আমরা এমন কথা অনেকবার শুনেছি। মাইক্রো ক্রেডিট গাই ইউনূস গত 18 মাস ব্যাপী মার্কিন ডিপ স্টেটের নানান পরিকল্পনাই একের পর এক বাস্তবায়ন করেছেন। আমি বিস্তারিত গেলাম না, আপনারা জানেন সেন্ট মার্টিন নিয়ে আলোচনা, আপনারা জানেন চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল নিয়ে যে আলোচনা, এবং মানবিক করিডোরের নামে যে করিডোর দেওয়ার কথা, এইসব সার্বিক বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের সলা পরামর্শ এবং তাদের সুবিধা মতো বাংলাদেশ কাজ করছে। বাংলাদেশের স্টেক হোল্ডারদের সঙ্গে কোনো আলোচনা না করে অন্তর্বর্তী সরকার এই কাজগুলো করেছেন। এই কারণে আসলে কথাগুলো উঠছে, তারা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করেছেন। এবং অনেকেই বলছেন যে এখনো যার জের টানতে হচ্ছে বর্তমান সরকারকে, সেটা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক। আবার এমন কথাও শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতায় আসীন হওয়া নিয়েও আসলে কথা আছে। কেউ বলছেন তারেক রহমানের ক্ষমতায় আসীন হওয়ার পেছনে আমেরিকার সক্রিয় ভূমিকা ছিল। আরো নানান দেশের কথা শোনা যায়, কিন্তু আমেরিকার কথাটি খুব জোরে সোরে উচ্চারিত হয়, এবং সেটা যে পুরোপুরি তাদের আমেরিকার স্বার্থের সঙ্গে জড়িত তা নিয়ে কোনো সন্দেহ নেই বা থাকবার অবকাশ নেই। অর্থাৎ যদি আপনারা একটু দেখেন যে শেখ হাসিনা সরকারের পতন 2024-এ, এরপর ইউনূসের উত্থান, এবং 2026-এ ইউনূসের বিদায়, তারেক রহমানের ক্ষমতাসীন হওয়া, সবকিছুই আসলে একটা সুনিপুণ মার্কিন চাল হিসেবেই মনে করছেন অনেকে। এখানে আবার অনেকে এমনটাও বলছেন যে ইউনূস আসলে আমেরিকাকে চিনতে ভুল করেছিলেন বা ভুল করেছেন। কেন করেছেন? কারণ আমেরিকা ততক্ষণ পর্যন্ত একটি দেশের মাথা বা মাথাদের সঙ্গে সম্পর্ক রাখে যতক্ষণ বা যতদিন না তাদের স্বার্থ পূরণ হচ্ছে। যখনই স্বার্থ শেষ, আমেরিকা তাদের বা তাকে ছুড়ে ফেলতেও দেরি করে না। ইউনূসের অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রেও নাকি এমনটাই হয়েছে। নানান সমীকরণ এখানে কাজ করেছে। এই আলোচনায় গিয়ে আমি ভিডিওর কলেবর বাড়াতে চাই না। ইউনূসের সরকারের সঙ্গে মার্কিন ডিপ স্টেটের বোঝাপড়ার যে একটা বিষয়টি নিয়ে অনেক কথা হয়েছে, কেউ স্বীকার করেনি, কিন্তু হাটে হাড়ি ভেঙে দিলেন সম্প্রতি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অনেক কথা তিনি বলেছেন। আসিফ বলেছেন যে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এক ব্যক্তি, আপনারা বুঝতে পারছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি পরে বিএনপি সরকারের মন্ত্রী হয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী। আসিফের অভিযোগ, রাজনৈতিক সুবিধা অর্জনের বিনিময়ে ওই ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে এই সরকারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারের পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। তিনি বলছেন যে এখানেও হয়তো আছে ডিপ স্টেটের খেলা, হয়তো কি আছেই, এটি ধারণা করা হয়। আমেরিকার সঙ্গে ইউনূস সরকারের বাণিজ্য চুক্তির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, নিশ্চয়ই ভুলে যাননি। ইউনূস সরকার বলেছিল চুক্তির শর্ত প্রকাশ করা যাবে না, এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট।
অথচ দেখা গেল কিছুদিন আগে আমেরিকাই সব শর্ত ফাঁস করে দিয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে খলিলুর রহমান আরো এক কাঠি সরস। তিনি তো বিএনপি এবং জামাতও যে এই খেলায় বা এই চুক্তিতে বা ষড়যন্ত্রে সামিল সেটা জনগণের সামনে খোলাসা করে দিয়েছেন। আপনাদের নিশ্চয়ই এটাও মনে আছে যে ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে যুদ্ধাবস্থার ভয় দেখিয়েছেন, প্রস্তুতি নিতে বলেছেন, এই জন্য অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ক্রয়ের গুরুত্ব দিয়েছেন, প্রেক্ষাপট তৈরি করেছেন। বাংলাদেশে তুরস্কের সহায়তায় একাধিক অস্ত্র তৈরির কারখানা তৈরির উদ্যোগ নিয়েছিলেন। এইগুলোতে কোনো দ্বিমত নেই, বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি হোক, বাংলাদেশের নাগরিক হিসেবে এটি আমরাও চাই। আমার বক্তব্য হচ্ছে যে এখানে আমার প্রায়োরিটি কি, অগ্রাধিকার কি, সেটি আসলে গুরুত্বপূর্ণ। একই সময়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে আমরা দেখেছি রীতিমতো উস্কানি দিয়েছে পাকিস্তান, প্রকাশ্যে অপ্রকাশ্যে। প্রকাশ্যে যেমন একটি এসছে, প্রকাশ্যে যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তান মুসলিম লীগের যুব শাখার সভাপতি কামরান সাইদ উসমানী। এক ভিডিও বার্তায় উসমানী বলেছিলেন, ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, যদি কেউ বাংলাদেশের স্বাধীনতার দিকে কোনো জোর দেয়, মানে অন্য কেউ, তাহলে পাকিস্তানের জনগণ, পাক সেনা এবং আমাদের মিসাইল মানে পাকিস্তানের মিসাইল বসে থাকবে না। অনেক বড় হুমকি কিন্তু। তবে ইউনূস আমলে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কের যে রসায়ন ছিল, খুব খারাপ ছিল, শীতল ছিল, সেটা কিন্তু এখন বদলে গিয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন বলা যায় বাংলাদেশ ভারতের মিত্র দেশ, মানে বিএনপি নেতৃত্বাধীন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবার উদ্যোগ নিয়েছে। দুই দেশে আসলে এই লক্ষ্যে কাজ করছে। কারণ এখানে আরো নানান প্রেক্ষাপট আছে। চীন এবং পাকিস্তানের চাপ প্রতিহত করতে তারেক রহমানকে পুরোপুরি না হলেও অনেকাংশেই নির্ভর করতে হচ্ছে ভারতের উপর, কারণ এই অঞ্চলে ভারত ইতিমধ্যেই নিজের শক্তিমত্তা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন কিন্তু একটাই, বাংলাদেশ কি নিজের কৌশল অনুযায়ী এগোচ্ছে? তারেক রহমান কি নিজের বিচার বুদ্ধি দিয়ে এগোতে পারছেন, নাকি বড় শক্তির চাপে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে? এই যে সেনা প্রধানের যুক্তরাষ্ট্র সফর, এটি কি স্রেফ একটি সফর, নাকি এর পেছনে সত্যিই আছে বড় কোনো খেলা? সেই উত্তরই এখন খুঁজছে পুরো দেশ, অর্থাৎ দেশের মানুষ।